হঠাৎ ট্রেনটা থেমে যাওয়ায় নীলিমার ঘুম ভেঙে গেল। ট্রেনের দুলকি চাল ওর খুব পছন্দ, সেই দোল খেয়ে ওর খুব ভালো ঘুম আসে। তাই হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়ায় ও কিছুটা বিরক্ত হল। চোখ পিট পিট করে চেয়ে একবার ভোরের আকাশে তাকায় নীলিমা। তারপর পাশে বসা ওর বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করে, বাবা, চট্টগ্রাম কি পৌঁছে গেছি? আরে না, ফেনী পৌঁছালাম মাত্র। তবে বেশি সময় লাগবে না আর। ডিসেম্বরের শেষের দিক চলছে। এবার ঠান্ডাও পড়েছে বেশ। তার ওপর তখন রাতের শেষ ভাগ। আর কিছুক্ষণ পরেই দিগন্ত জুড়ে সূর্যের লাল আভা ছড়িয়ে যাওয়ার কথা। তবে কুয়াশার চাদর মনে হচ্ছে সেই আভাকেও ঢেকে দিতে পারে। নীলিমার আর ঘুম আসল না। অপর পাশে মায়ের কাঁধে মাথা রেখে রিদিমার ঘুম দেখেও ওর খুব মজা লাগল। ওরা দুই বোন। সদ্য যুবতী লগ্নে পা দেওয়া নীলিমার ১৯ বছর আর রিদিমার ১৫। দুই বোনের ভাব যেমন, আবার খুনসুটিও তেমন। গায়ের মোটা শালটা পেঁচিয়ে গুটিসুটি হয়ে বসল নীলিমা। চট্টগ্রামে নানি বাড়ি যাচ্ছে ওরা। এমনিতে প্রত্যেক বছরই আসা হয়, তবে এবারের কারণটা স্পেশাল। ওর সেজো মামার বিয়ে। আর এই উপলক্ষে দেশ বিদেশ থেকে সবাই আসছে। তারিখটা সবার কথা বিবেচনা করেই ফেলানো হয়েছে। নীলিমার মনটা নেচে উঠল এই চিন্তা করেই যে এইবার সব কাজিনরা একসাথে হবে, আর বিয়ে বাড়ি মানেই তো বাঁধন ছাড়া হইহুল্লোড়। সময়টা বেশ যাবে। সকাল 6:30টায় ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছাল। লম্বা প্ল্যাটফর্মের পাকা মেঝেতে নামতেই নীলিমা ওর ছোট মামাকে দেখতে পেল। এত লোকের ভিড়ের মাঝেও মামার এই গাল থেকে ও গাল ছড়িয়ে পড়া হাসি স্পষ্ট ধরা পড়ে নীলিমার। ছোট মামা ওদের সব ভাইবোনের সবচেয়ে প্রিয়, কারণ তিনি ওদের সব আবদার পূরণ করেন। ব্যাচেলার এই মামা বাসার সব ছোট সদস্যরই যেন অন্তঃপ্রাণ। কাছে আসতেই মামা তার দুই ভাগ্নিকে জড়িয়ে ধরলেন। কি রে মা, তোরা তো অনেক বড় হয়ে গেছিস। আপা কেমন আসো? দুলাভাই কষ্ট হয় নাই তো আসতে? আপনি যে ছুটি ম্যানেজ করে আসতে পারছেন তাই অনেক। কি যে বলিস না আসাদ, শালার বিয়ে, না আইসে পারি? প্লেনের টিকিট পেলাম না, সব ফুল। নাইলে কালকেই চলে আসা যাইত। এরপর তোর টান, ওইটার জন্য ভাবছি অগ্রিম ছুটির আবেদন দিয়ে রাখব, কি বলিস? নীলিমার বাবার কথায় আসাদ লজ্জায় মাথা নিচু করে ফেলল। ততক্ষণে নীলিমার মা অস্থির হয়ে পড়েছে। কিরে আসাদ, এখানে কথা বলেই বিদায় করবি নাকি আমাকে? সারাটা রাস্তা আমার ঘুম হয় নাই এই রিদিটার জন্য। এখন বাসায় যাই, তাড়াতাড়ি চল। রিদিমার মুখটা একটু ক্ষয়ে গেল মার কথা শুনে। কোনো কিছুর দোল খেলেই ওর ঘুম এসে যায়, আর তারপর কোনো কিছুরই হুঁশ থাকে না। ছোটবেলার অভ্যাস, কি করবে ও? সকাল সকাল রাস্তায় মোটামুটি কোনো জ্যাম ছাড়াই বাসায় পৌঁছালো ওরা। নীলিমাদের নানির বাসা শহরের খুলশী এলাকাতে। চট্টগ্রামের সবচাইতে পশ এলাকা বলা যেতে পারে এটাকে, কারণ চট্টগ্রামের বেশিরভাগ ধনীদের আর বিদেশিদের বাসস্থান এই এলাকায়। নীলিমার নানার পরিবারও সেই রকম এক পর্যায়ে আছে। নানা ছিলেন বিশাল ব্যবসায়ী। ওনার মৃত্যুর পর তার ছেলেরা দেখছে সবকিছু। তবে বাবার ব্যবসাটাকে এখন তারা আরও বিস্তৃত করেছে। অনেক বড় পরিসরে নিয়ে পৌঁছেছে। নীলিমার মারা 4 ভাই 3 বোন। 2 বড় ভাইয়ের পরে 2 বোন, তারপর আবার 2 ভাই, শেষে 1 বোন। ছোট বোনটা ছাড়া বাকি সবাই দেশেই থাকে,
বলতে গেলে চট্টগ্রামেই থাকে, একমাত্র নীলিমারা থাকে ঢাকায়। ছোট খালা থাকেন কানাডাতে। গাড়িতে থাকতেই নীলিমার মা, পারভিন, সবার খবর নেওয়া শুরু করলেন। হ্যাঁ রে আসাদ, রুনার না কালকে ফ্লাইট? কয়টায় পৌঁছাবে ও? না মেঝোপা, ফ্লাইট আজকে। অলরেডি তো রওনা দেওয়ার কথা। কাল পৌঁছাবে। বাসায় যেই একটা কল দিব ওকে। হোম দিস। এমনই বাচ্চা দুইটাকে নিয়ে একা আসছে। আবির ছুটিটা ম্যানেজই করতে পারল না। ভয়ই লাগছে রুনার জন্য। কেমনে কি হবে? আচ্ছা মেঝোপা, তোমার আর বড়পার কি টেনশন আর ভয় পাওয়া ছাড়া আর কাজ নেই? রুনা কি এই প্রথম একা আসতেছে নাকি? রায়সাকে নিয়ে ও যখন প্রেগন্যান্ট তখনও ছোট্ট রনিককে নিয়ে ও একাই এসেছিল। এখন তো রনিক, রায়সা দুজনই বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না। ভাই তো, এর জন্য এইভাবে বলছিস? বোন হলে বুঝতি কত চিন্তা হয়। আচ্ছা বড়পা কই? এই বাসায়। না, গতকাল অনেক রাতে গেছে বাসায়, আবার সকালেই চলে আসবে বলছে। ভাইবোনের এই কথোপকথনের মাঝেই বাসার ড্রাইভওয়েতে গাড়ি ঢুকল। নামতেই বাড়ির সবাইকে দেখতে পেল নীলিমা। মামা, মামিরা, কাজিনরা যে যেই দিক দিয়ে পারে ওদের রিসিভ করতে আসলো। এমনকি বড় মামির হাত ধরে নানিও বাইরে এলেন। পারভিন মায়ের কাছে সবার আগে গেলেন। নীলিমা আর রিদিমার তো খুশির শেষ নাই। সব কাজিনরা ওদেরকে ঘিরে বাগানেই লাফালাফি শুরু করে দিল। নাতাশা আপু, বড় মামার মেয়ে, যে নীলিমার থেকেও 6 বছরের বড়, এই পাগলামির ভাগ হয়ে গেলেন। নীলু, হৃদি কতদিন দেখি না তোদের। আই মিস ইউ গাইজাল্ট। নাতাশাকে জড়িয়ে ধরে দুই বোন। উই আর হিয়ার আপু। এবার কিন্তু সেই রকম ব্লাস্ট হবে। আমরা সব মজা করব। তা আর বলতে, এবার তো সবাই আছে। সৌভিকও চলে এসেছে। আর মজা থামে কোথায়? হৃদি সৌভিকের নাম শুনে নেচে উঠে। ভাইয়া কই? কতদিন দেখি না তাকে। চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এখন চল ভেতরে। ফ্রেশ হয়ে নে। নীলিমাদের সাথে বাকি সবাই বাসায় ঢুকে যার যার রুমে যেয়ে ফ্রেশ হতে যায়। আধা ঘন্টা পর নাস্তা খেতে নিচে নেমে এসে পারভিন বলে উঠলেন, বড়পা কই? এখনো আসলো না কেন? শায়লা কালকে অনেক রাত পর্যন্ত এখানে ছিল। আসুক আস্তে ধীরে। আসলে বরদা, অনেকদিন দেখি না তো আপাকে, তাই। বোনের আকুতি বড় ভাই বুঝলেন ঠিকই। চিন্তে করিস না। ফোন দিয়ে দিয়েছি, চলে আসবে। তবে শায়লার আসতে আসতে সকাল 11টা বেজে গেল। তিনি আসলেন মেয়ে নুহাকে নিয়ে। আরেক দফায় হইচই শুরু হল। বিশেষভাবে মিলনের স্বাদ পেল পারভিন আর শায়লা। দুই বোন যেন আলাপের ঝুলি নিয়ে বসল। আর বাচ্চাদের আড্ডা তো আলাদা জমলি। তারপর তোর খবর বল বড়পা। দুলাভাই ভালো আছেন? তোর দুলাভাইয়ের কথা আর বলিস না। কাজ করতে করতে কবরে যাবে মনে হয় মানুষটা। শরীর স্বাস্থ্যের দিকে কোনো খেয়ালই নাই। এত বড় গাড়ির ব্যবসা, কষ্ট তো হবেই। আমাদের নুহামনি এই 1 বছরে আরো সুন্দর হয়ে গেছে রে আপা। আর আমাদের রাজপুত্রের দেখা তো এখনো পেলাম না। সৌভিক কই?
সৌভিক একটু বের হইছে এক বন্ধুর সাথে। ইউনিভার্সিটির কিছু ডকুমেন্টস নাকি পাঠাতে হবে। দুপুরের মাঝেই চলে আসবে। এখানেই লাঞ্চ করবে বলছে। ইস, আগামী মাসের শেষেই তো চলে যাচ্ছে ছেলেটা। তুই একা হয়ে যাবি রে বড়পা। তা তো হবি, কিন্তু এত বড় চান্স ও তো মিস করতে দেওয়া যায় না। কি বলিস? এত ভালো ইউনিভার্সিটিতে এমবিএতে চান্স পেয়েছে, তাও আবার পুরা স্কলারশিপে পড়বে। থামাই কেমনে বল? থামানোর তো প্রশ্নই আসে না। আমাদের সৌভিক লাখে একটা। সবসময় তো পড়াশোনায় ও খুবই ভালো। টরন্টো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খালি মুখের কথা নাকি? আর কানাডায় হওয়াতে আরও ভালো হইছে, যেহেতু রুনা আছে ওখানে। তোর চিন্তার তো কোনো কারণই নেই বড়পা। হোম আসলেই। গল্পে গল্পে সকাল থেকে দুপুর গড়িয়ে গেল। নীলিমা গোসল সেরে ছাদে গিয়েছে রোদ পোহাতে। শীতের দুপুরের রোদ ওর ভালো লাগে। মাথার ওপর সূর্য থাকলেও একটা উষ্ণ ভাব থাকে। রেলিং ধরে হাঁটতে হাঁটতে দেখল বড় খালার গাড়ি ঢুকছে। মুহূর্তেই মুখে হাসি ছড়িয়ে পড়ল ওর। সৌভিক ভাইয়া চলে এসেছে। নীলিমা আর দেরি করল না। ছাদ থেকে বের হয়ে নিচে নেমে আসলো তাড়াতাড়ি, তবে সিঁড়ি দিয়ে নামতেই রিদিমার চিৎকার শুনতে পেল ও। এই খুশির চিৎকারগুলো মনে হয় কাল পর্যন্ত চলবে, নীলিমা বুঝতে পারল। কাজিনরা একসাথে হওয়ার মজা বলে কথা। নীলিমা ড্রয়িং রুমে ঢুকেই সৌভিক আর রিদিমাকে দেখতে পেল। দৌড়ের গতি কমিয়ে স্থিরতা নিয়ে সামনে চোখ রাখল ও। ছোট বোনের পাশে দাঁড়ানো 6 ফুট লম্বা ও সুদর্শন মানবটাকে দেখে হাসল। ওদের সাথে সৌভিকের প্রায় 2 বছর পর দেখা হল। গত বছর যখন নীলিমারা এসেছিল তখন সৌভিক বড় খালুর সাথে জাপান গিয়েছিল। আর ইউনিভার্সিটির ব্যস্ততায় সৌভিকের একদমই ঢাকায় যাওয়া হয়ে ওঠেনি এর মাঝে। রিদিমাদের অতি পছন্দের মানুষ হচ্ছে সৌভিক, তাই এতদিন পর দেখে রিদিমা কোনোভাবেই ছাড়ছে না ওকে। সৌভিকও একইভাবেই রিদিমার সাথে গল্প করেই যাচ্ছে। নীলিমা কিছুটা এগিয়ে আসতেই সৌভিকের চোখ পড়ে ওর দিকে। 4 চোখ মিলিত হতেই দুজোড়া ঠোঁটেই হাসি ভাঙে। সৌভিক তারপর রিদিমাকে পাশে রেখে নীলিমার কাছে আসতে উদ্যত হয়, কিন্তু পাশে থেকে পারভিন এসে ওকে জড়িয়ে ধরলেন। সৌভিক, আমার আব্বাটা এসছে। কেমন আছিস তুই? খালামুনির জান সৌভিক। মায়ের পর এই মানুষটার থেকেই সবচেয়ে বেশি স্নেহ পেয়েছে ও। খালামনি, তুমি দেখি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছ। কি ব্যাপার বলো তো? ওরে আমার রাজপুত্রটা, আমার কদর এক তুই বুঝলি বাপ। সৌভিক, আর তোমার খালামনিকে ফুলায়ও না আব্বু। এরপর আমার ভাগ্যে খারাপই আসে। নীলিমার বাবা পেছনে থেকে হেসে হেসে বললেন। সৌভিক খালুর দিকে এগিয়ে গেল। খালু, আপনার শরীর কেমন? অনেকদিন পর দেখছি আপনাকে। নীলিমা আগের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল সবকিছু আর খেপছিল মনে মনে। সৌভিক কিন্তু আর চোখে নীলিমার অভিব্যক্তি দেখে খুব মজা পাচ্ছিল। মেয়ে যে খেপেছে এটা ওর ফর্সা চেহারার লাল বর্ণই বুঝিয়ে দিচ্ছে। থাক, এসেই মেয়েটাকে এত খেপানো ঠিক হবে না ভেবে সৌভিক এবার নীলিমার কাছে এগিয়ে এলো। কি অবস্থা নীলি? কেমন আছো? আমার খবর জানা লাগবে না তোমার। নীলিমা ঝামটা মেরে অন্যদিকে তাকাল। সৌভিক বুঝেও না বুঝার ভান করল। কেন, আমি কি করলাম? না না, তুমি তো কিছুই করো নাই।
এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর এসে যে একটু কথা বলে যাবে তারও সময় নাই তোমার। ওরে বাব্বা, মেয়ে দেখি রেগে গেছে। রাগছি, তাতে তোমার কি? যাও না, যাও। গল্প করো বাকিদের সাথে। এবার সৌভিক মুখে চওড়া হাসি নিয়ে নীলিমার সামনে এসে দাঁড়ায়। আচ্ছা সরি, এই দেখ কান ধরলাম। এখন রাগ থামাও। তোমার গোমরা মুখ আমার একদম ভালো লাগে না, জানো না? মুহূর্তেই সৌভিকের প্রাণবন্ত হাসির ছোঁয়ার নীলিমা লজ্জা পেয়ে হেসে দিল। সৌভিক ওর সাথে সবসময় এভাবেই কথা বলে। বরাবরই কেমন যেন একটা অধিকার খাটায় ওর ওপর। এটা হতে পারে কারণ বয়সের ব্যবধান 4 বছর হলেও ছোটবেলা থেকেই খুব ক্লোজ ওরা একে অপরের, একদম বন্ধুর মতন। চলেই যাচ্ছ আমাদের ছেড়ে কানাডা? নীলিমা এই প্রশ্ন শুনে সৌভিক পাশের ওয়ালে হেলান দেয়। আসতে না আসতেই যাওয়ার কথা বলছো কেন? কানাডায় যাওয়ার এখনো 1 মাসের বেশি সময় আছে। আর যাচ্ছি তো মাত্র 1 বছরের জন্য। এখন মামুর বিয়ে সামনে, চল সেগুলার প্ল্যানিং করতে বসি। শোন, এইবার কিন্তু সেইরকম মজা করব, রাজি? আমি ঠিক এই কথাই সকালে এসে নাতাশা আপুকে বলেছি। রাজি মানে 100% রাজি। দুপুরে জম্পেশ একটা খাওয়া হলো সবার আর তারপরেই সবাই বসল বিয়ের প্ল্যানিং করতে। রাজু, পারভীনের সেজ ভাই, যার বিয়ে, সেও এসে বসল সবার মাঝে। নানা সরঞ্জামের লিস্ট করা শুরু হলো। রাজু আক্ত হয়ে গেছে এই বছরের জুলাই মাসে। আক্তের পরেই মেয়েসহ রাজু, শায়লা, পারভীন, ওদের বড় ভাবি আর মেয়ের বড় বোন আর ভাবি কলকাতায় গিয়ে বউ, জামাইয়ের কাপড়ের বাজার করে এসেছে। রুনা আর মেঝো ভাবি না থাকায় শায়লারা নিজেদের কাপড় কিনল না। তারা আগেই ঠিক করেছে বিয়েতে 3 বোন একভাবে সাজবে আর 2 ভাবি দিবে এক সাজ। শায়লা লিস্ট দেখে প্রথমেই বললেন, আচ্ছা আমাদের আর বাচ্চাদের কাপড় কালকেই কিনতে যাব বুঝলি পারভীন। এই বড় ভাবি, মেঝো ভাবি কালকে একদম রেডি থাইকো। এতগুলা শাড়ির ব্লাউজ এত তাড়াতাড়ি বানায় যে কেমনে দিবে দর্জি? তুই এত চিন্তা করিস না শায়লা। আমি আলী ভাইকে বলে রাখছি কাপড়ের কথা। উনি বলছে সবগুলা সময় মতো বানায় দিবেন। পারলে বাসায় এসে মাপ নিয়ে যাবে। অফ বাঁচাইলা ভাবি। তোমার এই দর্জিটা খুব ভালো। আচ্ছা একটা ঝামেলা গেল। এবার ছেলেদের কাপড়ের কি হবে? আম্মু আমরা চাচ্চুর সাথে শেরওয়ানি পরব বিয়েতে। মেঝো মামার বড় ছেলে অর্ক বলল। বাহ, আমাদের অর্কের মাথায় তো অনেক বুদ্ধি। চাচুর সাথে ম্যাচ করার প্ল্যান করে ফেলছে। আরে এটা আমার প্ল্যান না তো। সৌভিক ভাইয়া বলছে আমাদের। সাথে সাথে সবাই সৌভিকের দিকে তাকাতেই ও মুচকি হাসি দিল। সেঝো মামা সৌভিকের কাঁধে হাত চাপড়ে বললেন, সৌভিক আব্বা তুই ভালো আইডিয়া দিছিস। সবাই শেরওয়ানি পরলে অ্যাটলিস্ট আমার সং ফিল হবে না। এমনিতেই আমার শেরওয়ানিটা বেশি ঝাঁকানাকা টাইপ হয়ে গেছে। তাহলে তো হলোই। মিমি শপিং মলের উপরে রাজস্থান নামের একটা শোরুম আছে। শেরওয়ানির অনেক কালেকশন আছে ওদের কাছে। রেডিমেড পাওয়া যাবে। বাকি লিস্টগুলো ওরা একসাথে মিলে করে ফেলল বিকালের মধ্যে। আর কোনো কাজ না থাকায় কাজিনরা মিলে বাইরে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলল। ঠিক হলো সবাই জিসির মোড়ের ওয়েল ফুডের রিও ক্যাফেতে যাবে। সৌভিকদের গাড়িতেই সবার জায়গা হল। সৌভিক নিজেই গাড়ি চালাচ্ছিল।
পাশে বসল নাতাশা। পেছনে বসল নীলিমা, রিদিমা, অর্ক আর নুহা। ক্যাফেতে খাবার অর্ডার দেওয়ার পর আড্ডা জমল ওদের। হঠাৎ সৌভিকের দিকে দুষ্টুমি চোখে তাকিয়ে নাতাশা একটু টেবিলে ঝুঁকে বসল। জানিস নীলি, রিদি, আমাদের সৌভিকের তো গার্লফ্রেন্ড হতে যাচ্ছে। রিদিমা তো শুনেই দিল চিৎকার। সৌভিক অবাক এমন মন্তব্যে। ভাইয়া, কনগ্রাটস। এত বড় সুখবর আর এখন জানলাম? কবে দেখা করাবা তাকে আমাদের সাথে? আগে নিজে দেখে নেই। আমি তো কিছুই বুঝলাম না। আমার কোনো গার্লফ্রেন্ডের কথা বলছো আপু তুমি? ও, আরও আছে নাকি এরকম? কই, আমাকে তো আগে আর কিছু বলিসনি। নীলিমা সৌভিক আর নাতাশাকে থামিয়ে বলল। আপু, তুমি বললা গার্লফ্রেন্ড হতে যাচ্ছে, তার মানে কি এখনো হয়নি? কে সে? এতক্ষণে সবাই একটু নড়েচড়ে বসল। ও হ্যাঁ, তাই তো। নাতাশা তখন বিজ্ঞের মতন বলল। হতে যাচ্ছে এর জন্য বললাম, কারণ চাচ্চুর বিয়েতেই সব ফাইনাল হয়ে যাবে। কি বলিস সৌভিক? সবাই কিছু না বুঝলেও সৌভিক নাতাশার টিপ্পনি ততক্ষণে বুঝে গেছে। ভাবলেশহীন একটা হাসি দিয়ে সে বলল, কি যে বলো না আপু তুমি, আবলতাবল। এরকম কিছুই না, তুমি বেশি বুঝো। নীলিমা ইতিমধ্যে বিরক্ত। আচ্ছা, কি হচ্ছে এটা? তোমরা দুজনই সব কথা বলে ফেলতে, আর আমরা কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলো প্লিজ। সেই মেয়েকে? নাতাশা এবার বড় করে হেসে দেয়। শোন, তোরা তো সেজো চাচ্চু রাখতে আসতে পারিস নাই। ওই সময় সেজো চাচির বড় ভাইয়ের মেয়ে সাইমার সাথে সৌভিকের খুব খাতির হইছে। যেই কয়টা দিন প্রোগ্রাম চলছে, এদের দুইজনের গল্প আর খাতিরদারির কোনো শেষ ছিল না। আমি তো ভাবছিলাম তখনই কোনো একটা খবর শুনব, কিন্তু নাতাশার কথা মাঝপথেই জামটা দিয়ে থামালো সৌভিক। থাক হইছে আপু, আর বাড়ায় চারায় বলা লাগবে না। এমন কিছুই হয় নাই। আর রিলেশন করা কি এতই সোজা যে ৩-৪ দিনের দেখাতেই হয়ে যাবে? মাত্র ৩-৪ দিন কই? এর মাঝে ২ বার চাচির বাসায় আর একবার সাইমাদের বাসায় তো দাওয়াত পড়ল আমাদের। তখনও তো দেখা হইছে আর আলাপের বন্যা বয়ে গেছে তোদের মাঝে। এফবি রাইডিয়ার ফোন নাম্বার তো নিশ্চয়ই আদান প্রদান হয়েই গেছে এতদিনে। সৌভিক এবার বোধহয় একটু লজ্জা পেল, কারণ হাত দিয়ে এসে চুল ব্যাকব্রাশ করে হেসে দিল। এই অভ্যাস ওর ছোটবেলার। নীলিমার এটা ভালোভাবেই চেনা। ও তখন কিছুই বলল না, তবে ঠিক করে রাখল যে পরে ও এটা নিয়ে সৌভিককে ধরবে। সাইমার বিষয়টা নিয়ে সৌভিককে ওর বোন আর কাজিনরা আরও কিছুক্ষণ খেপাল। নানান ধরনের প্রশ্নে জর্জরিত করতে চাইল। তবে সৌভিক নিজের কথায় অটল। তার আর সাইমার মাঝে কোনো কিছুই নাই, অ্যাটলিস্ট এখনো। সামনে কি হবে তা সে জানে না। ওয়েল ফুড থেকে বের হয়ে আশপাশে টুকটাক ঘোরাফেরা করে সবাই বাসায় আসল। আর এসেই একটা খবর ওদের কানে এলো। আগামীকাল রাতে সেজো মামার শ্বশুরবাড়িতে সবার দাওয়াত। এইটা শোনা মাত্রই সৌভিক বাদে বাকি সব কাজিনরা একসাথে চিৎকার দিয়ে হেসে উঠল। ওদের এই কাণ্ড দেখে বড়রা একটু অবাক হলেন। শায়লা জিজ্ঞেস করলেন, কি রে, দাওয়াতের নাম শুনে তোরা এত খুশি হচ্ছিস কেন? আগেও তো ও বাসায় আমরা দাওয়াত খেয়েছি। এবার কি হলো? মায়ের কথায় নুহা এগিয়ে এলো।
আর চোখে সৌভিকের দিকে তাকিয়ে দুষ্টুমির স্বরে বলল, আসলে আম্মু, আজকেই আমরা নীলিমা আপি আর রিদিমার সাথে সেজো মামির বাসার গল্প করছিলাম। ওই তো নয় ভাইয়া, সায়মা আপুদের কথা আর কি। এত তাড়াতাড়ি সবার সাথে দেখাও হয়ে যাবে তা ভাবিনি। ও, তাই বল। ও বাড়ি থেকে তো দাওয়াত এসেছে নীলিমাদের আর তোদের ছোট খালামুনিদের জন্যই। ওদের সাথে এখনো দেখা হয়নি তো তাই। বড় খালা চলে যেতেই সবাই হো হো করে হেসে ফেলল। সৌভিকের বাহুতে হাত গলিয়ে নাতাশা বলল, সৌভিক, কালকে আবার দেখা হবে। এইবার আমরা সবাই দেখব তোদের অবস্থা কি। তখন আমরাই যা বোঝার বুঝে নিব, তাই না? নাতাশার প্রশ্নে সবাই সম্মিলিত চিৎকার দিলেও সৌভিক কিছুই বলল না। তবে ওর চেহারায় হঠাৎই এক গাম্ভীর্য ধরা পড়ল। কিছুক্ষণ পর ওখান থেকে ছাদে চলে গেল ও। অন্যরা গল্পে মেতে থাকলেও নীলিমা বুঝতে পারল কিছু একটা হয়েছে সৌভিকের। কিছুক্ষণ ছেলেটার দিকে পেছনে থেকে তাকিয়ে দেখল ও। তারপর কি ভেবে সবাইকে আমি একটু আসছি বলে ওর পেছনে ছাদে উঠল। ছাদে পৌঁছতেই আশপাশে তাকাল নীলিমা। দেখল রেলিংয়ের দিকে ঝুঁকে সৌভিক দাঁড়ানো। চেহারা সামনে থাকায় সেটার ভাব বোঝা যাচ্ছে না যদিও। নীলিমা সামনে আগাল। রেলিংয়ের কাছে গিয়ে সৌভিকের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল। কি হলো? এভাবে চলে এলে কেন? নীলিমার আশাটা যেন একদমই স্বাভাবিক ছিল সৌভিকের জন্য। মেয়েটার দিকে না তাকিয়েই বলল, এমনই। মোটেও না, আসলেই এমনই এসেছি। তাহলে তুমি আমাকে আসল কারণ বলবা না? সৌভিক এক পলক নীলিমার দিকে তাকিয়ে শেষে দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে ওর পাশে দাঁড়াল। এই ধরনের মজা এক দুইবার শুনতে ভালো লাগে, বারবার না। আমার ওই মেয়ের সাথে কিছুই নাই, তারপরেও সবাই পিছে পড়ে গেছে। নীলিমা সোজাসাপটা প্রশ্ন ছড়ে, তার মানে তুমি সায়মাকে পছন্দ করো না? ধুর, এখন তুমিও শুরু করলা নীলি। এই কয়েকবার দেখায় কি পছন্দ হয় নাকি? হমম, তা হয় না। বাট সামনে তো হতে পারে। আচ্ছা, যেটা এখনো হয় নাই তা নিয়ে এখন এত কথা বলার কি আছে? সামনে অন্য কাউকেও তো পছন্দ হতে পারে। আমার বিরক্ত লাগছে এই চিন্তা করে যে কালকে ওখানে যেয়ে নাতাশা আপুরা আমার জন্য পরিস্থিতি বিব্রতকর বানিয়ে ফেলবে। সৌভিকের বাড়ন্ত গলার আওয়াজ আর ব্যবহারে ক্ষিপ্রতা নীলিমাকে বুঝিয়ে দিল যে সৌভিক রেগে যাচ্ছে। মানুষটাকে এই মুহূর্তে আর রাগাতে ইচ্ছা করল না, তাই এই কথা আর আগাল না ও। কথার মোড় ঘোরাল, আচ্ছা, তোমার ওয়াম গাছটার কথা মনে আছে? আমরা ছোটবেলায় ওটাতে কত উঠতাম, তাই না? নীলিমাকে অনুসরণ করে সামনে তাকায় সৌভিক। এবার ওর মুখে এইবার হাসি ফুটল। হ্যাঁ, একবার যে তুমি উঠতে গিয়ে পড়ে পা মোচকালে। আমি সোজা তোমাকে কোলে তুলে বাসার ভিতর দৌড় দিলাম। তোমার সেই কান্না এখনো মনে আছে আমার। কি বাচ্চাদের মতন কাঁদতা তুমি। বাচ্চাই তো ছিলাম, তো ওরকম ভাবেই তো কাঁদব না তো কি? তাও ঠিক। আচ্ছা, কালকে ওই আম গাছের তলায় আবার যাবনি আমরা দুইজন? আবার ওঠার চেষ্টা করব। কি বলো নীলি? ওকে, যাব। তবে ওঠার প্র্যাকটিস একদম চলে গেছে। পড়লে কিন্তু দেইখো। আরে আমি আছি তো। পড়ে গেলে আবার তোমাকে কোলে তুলে নিয়ে দৌড় মারব বাসায়। নীলিমা এই কথায় অন্যদিকে তাকাল।
সৌভিকের কথায় ওর আবার লজ্জা লাগল। কেন যেন ওর কিছু কথা নীলিমা সহজভাবে নিতে পারে না এখন। হয়তো বা বয়সের কারণে। ওরা তো আগের মতন এখন আর বাচ্চা নেই। কিন্তু সৌভিকের মনে হয় এখনো ওরা ছোটই আছে। নীলি, চলো নিচে যাই, ঠান্ডা ভালোই পড়ছে। সৌভিকের কথায় বাস্তবে ফিরে নীলিমা। চলো। সেই রাতে বড় খালা আর নুহা রয় গেল নীলিমাদের সাথে। সৌভিক গাড়ি নিয়ে চলে গেল ওদের বাসায়। পরের দিন ৮টার মধ্যে আবার সৌভিক বাসায় চলে এল এয়ারপোর্টে যাওয়ার জন্য। ৩টা গাড়ি নিয়ে সব কাজিনরা আর পারভিন আর আসাদ গেল রুনাদের আনতে। ফ্লাইট অন টাইমেই ল্যান্ড করল। রনিক আর রায়সাকে দেখে তো নীলিমাদের খুশির ঠিকানাই রইল না। সবাই হই হুল্লোড় করতে করতেই বাসার দিকে রওনা হল। বাসায় পৌঁছে তো আরেক দফায় মজা শুরু। শায়লা, পারভিন, রুনা, ৩ বোন একসাথে হয়ে মনে হচ্ছে আশেপাশের সব ভুলে গেছে। আসাদ ছাড়া বাকি ভাইরা সবাই কাজে গেছে বলে ওদের রিইউনিয়ন তো বাকিই আছে। সকালের নাস্তার পর্ব শেষ হওয়ার পরেই শায়লা বললেন, রুনা, তোর কথা চিন্তা করেই তো এতদিন আমরা কোনো শপিং করি নাই। আবার কাপড়গুলা দর্জিতেও দেয়া লাগবে। তাই আজকেই মার্কেটে যাইতে চাইছিলাম। কিন্তু তুই মাত্র আসছিস, পারবি আজকে যাইতে? নাকি রেস্ট নিবি? আরে ধুর বড়পা, ভাইয়ের বিয়েতে আবার কিসের রেস্ট? চলো এখনই যাই। যেই বলা সেই কাজ। নীলিমার মা, খালারা, মামিরা আর মেয়ে কাজিনরা দল বেঁধে টেরি বাজার গেল। এইখানে মেয়েদের কাপড়ের কালেকশন সবচাইতে বেশি। মামারা কেউ বাসায় নেই। একটা ছেলে যাওয়া চাই সাথে, তাই সৌভিকের অনিচ্ছা সত্ত্বেও ওকে সবার সাথে যেতে হল। বাজারে গিয়ে সবাই শাড়ির দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ল। শুধুমাত্র সৌভিক আর নীলিমাই বাকিদের পেছনে পেছনে চলতে লাগল। আমার এইসব মেয়েদের মার্কেটে আসতে একদম ভালো লাগে না। ধুর, পুরাই টাইম ওয়েস্ট। সৌভিক বিরক্তি ঝাড়ার স্টাইল দেখে কপট রাগ দেখালো নীলিমা। ভালো না লাগার কি আছে? সবাই মিলে একসাথে আসছি, এইটাই তো মজা। তোমার এত মজা লাগছে তো সবার মাঝে যেয়ে শপিং করছো না কেন? আমার শপিং করতে ভালো লাগে না। মা যে কোনো কিছু একটা নিয়ে নিবে আমার জন্য। মানে কি? তোমার একটা পছন্দের ব্যাপার আছে না? এরই মাঝে নাতাশা নীলিমা আর সৌভিককে ডাকল। এই নীলি, এখানে বস। আমরা লেহেঙ্গা দেখছি। তোর জন্য দেখ। আমারটা আম্মু দেখবে আপু। আমি এগুলা বুঝি না। আরে বোকা, কাপড় তো তোর বোঝা লাগবে না। আমরা সব এক ধরনের কিনব। তুই শুধু কালার চুজ কর। আমি জানি না আপু। এগুলা আমার খুব কনফিউজিং লাগে। এতক্ষণ সৌভিক শুধু শুনছিল। আর সহ্য করতে না পেরে নীলিমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসল। নীলি, খুব বেশি ঢং হচ্ছে তোমার। নিজের পছন্দের একটা কালার চুজ করতেও বলে কারো কনফিউজিং লাগে? এই ভাই, দেখি কি কি কালার আছে আপনার কাছে। সব বের করেন। তুমি না পারলে আমি চুজ করে দেব। দোকানদার এবার দ্বিগুণ উৎসাহে নিজের কাজে নেমে পড়ল। একটা লেহেঙ্গার 7টা রং বের করে দিল ততক্ষণাৎ। তার মাঝে মেরুন, আকাশী, সবুজ আর গোলাপি এইগুলো নাতাশা, রিদিমা, রায়সা আর নুহা নিয়ে নিয়েছে। বাকি আছে শুধু সাদা, সোনালি আর লাল।
নীলিমার এর মধ্যে একটা রং ও ভালো লাগছিল না। ও অসহায় হয়ে সৌভিকের দিকে তাকালো। সৌভিক ব্যাপারটা বুঝতে পেরে নীলিমার গায়ে লাল লেহেঙ্গার ওড়নাটা ধরল। ভালো করে ওর চেহারার সাথে কাপড়ের রংটা পর্যবেক্ষণ করে গম্ভীর স্বরে জানান দিল, এইটা তোমাকে অনেক মানাবে, এইটা নাও। সৌভিক নিজের নির্ণয় দেয়া শেষ করতে না করতেই বাকিরা চিৎকার করে উঠল, কি বলতেছিস সৌভিক, এই লালটা খুবই কড়া, নীলিমাকে একদম মানাবে না, তার চাইতে সোনালিটা নে নীলিমা, এটা অনেক সুন্দর। তবে সৌভিক স্বভাবগতই নিজের কথায় অটল, আমি বললাম নীলি লালটাই নিবে, এখন না মানালেও মেকআপ টেকআপের পরে এইটাতে ওকে অনেক সুন্দর লাগবে দেইখো। তুমি এগুলা কি বুঝো ভাইয়া? আসছে বিজ্ঞ একজন, আমারও মনে হয় নীলিমা আপিকে সোনালিটাতেই মানাবে। নুহার কথায় পাত্তাই যেন দিল না সৌভিক। তোদের সাজসজ্জার ব্যাপারে আমি কিছুই হয়তোবা জানি না, বাট নীলিকে আমি চিনি, তাই বেট ধরে বলতে পারি ওকে এইটাতে খুব মানাবে। কি বেট লাগবি আমার সাথে? আচ্ছা বেট লাগলাম, যাও। তুমি যদি হারো তাহলে আমাদের সবাইকে লোনস্টার স্টেক হাউজে স্টেক খাওয়াতে হবে, আর যদি আমি জিতি তাহলে আমি তখন যা চাপ তা দিতে হবে তোদেরকে। ওকে ডান, রাজি আমরা। নীলিমা পাশে বসে ওদের ঝগড়া খুব উপভোগ করছিল। ওর নিজেরও লালটা পছন্দ হয়নি, কিন্তু বেট হয়ে গেছে, কি আর করা, আগত তো ওটাই নিতে হলো। টেরি বাজার থেকে সবার ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেল। তাড়াতাড়ি যে যার মতন রেডি হতে চলে গেল দাওয়াতের জন্য। নীলিমাদের সেজো মামির বাসায় পৌঁছাতে রাত 9টা বেজে গেল। বড় খালারা টেরি বাজার থেকেই নিজেদের বাসায় চলে গিয়েছিল। ওরাও কিছুক্ষণ পরেই চলে আসলো। বাসার বাইরেই সবাই একসাথে মিলিত হল। নুহা আর সৌভিক নীলিমাদের পাশে দাঁড়ানোর সাথে সাথেই রিদিমা বলে উঠল, ভাইয়া তোমাকে এই মুহূর্তে যে কি হ্যান্ডসম লাগছে তা বলে বোঝাতে পারবো না। আরে বোঝ না আপু, ভাইয়ার তো আজকে সুন্দর লাগতেই হবে, স্পেশাল কারো সাথে দেখা হবে বলে কথা। বাকিরা এই টিপ্পনিতে হাসাহাসি করলে নীলিমা শুধু চেয়ে রইল সৌভিকের দিকে, আর যা আজ করেছিল তাই হল। সৌভিকের চোয়াল একদম শক্ত হয়ে গেছে আর চোখ কঠোর। নীলিমা আস্তে করে পাশে গিয়ে ওর হাতের ওপর হাত রাখল। মুষ্টিবদ্ধ হাতের দিকে একবার তাকিয়ে যখন সৌভিক ওর দিকে তাকাল, তখন নীলিমা চোখের ইশারায় ওকে শান্ত হতে বলল। পরমুহূর্তেই সৌভিকের শক্ত মাংসপেশি নরম হতে অনুভব করল ও। মুচকি হেসে হাতটা ছেড়ে দিল নীলিমা। মানুষটাকে মানানো এতটাও কঠিন না। সেজো মামির বাসার সদস্যরা দোরগোড়াতেই ওদেরকে সাদর আমন্ত্রণ জানাল। নুহা নীলিমাকে কনুই দিয়ে গুথা দিল ডান পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখার জন্য। ওর বুঝতে অসুবিধা হল না যে এটাই সায়মা। নীলিমার মেয়েটাকে খুব পছন্দ হল। চিকন গড়নে বেশ স্মার্ট একটা মেয়ে সায়মা। পোশাকের ভিন্নতাই বলে দিচ্ছে ভীষণ পরিমাণে স্টাইলিশ সে, এবং নিজেকে অনেক সময় দেয় সাজাতে সে। বাসার ভেতরে যাওয়ার পর বড়রা ড্রয়িং রুমে বসল আর ছোটদেরকে সেজো মামির রুমে নিয়ে যাওয়া হল। নীলিমা, রিদিমা, রনিক আর রায়সা মামিকে প্রথমবার সামনাসামনি দেখে তো খুবই খুশি। মামিও ওদেরকে অনেক আদর করলেন। মামির বাড়ির ছোটরাও এসে বসেছে পাশে। এরই মাঝে মামির বড় বোন আর বড় ভাবি এসে মামিকে বড়দের মাঝে নিয়ে গেল। বড়রা চলে যাওয়ার পর শুরু হলো ছোটদের গল্প। নাতাশা সায়মাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল,
কেমন আছো সাইমা? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস আপু, আপনি কেমন আছেন? ভালো, আজকে আমার বাকি কাজিনরাও এসেছে। ও হ্যাঁ, আপনাদের সাথে আমার আগে পরিচয় হয়নি। আমি সাইমা, শিলা ফুপ্পির বড় ভাইয়ের মেয়ে। নীলিমারাও একে একে নিজেদের পরিচয় দিল আর সাইমার বাকি কাজিনদের সাথেও পরিচয় হল। সৌভিক সেজো মামির বড় বোনের ছেলে তনয়ের সাথে গল্প করছিল, এরই মাঝে সাইমা সৌভিকের সাথে কথা জমানোর চেষ্টা করল। কেমন আছেন আপনি? এই তো। আপনার কি খবর? হমম। ভালোই আছি। অনেকদিন পর দেখা হলো না আমাদের। হমম। আপনার ইউনিভার্সিটির খবর কি? কেমন যাচ্ছে? এই তো চলছে আর কি। সামনে গ্র্যাজুয়েশন। আপনি তো দেশই ছেড়ে দিচ্ছেন শুনলাম। বাই দ্য ওয়ে, কনগ্র্যাটস অন ইউর স্কলারশিপ। ইমপ্রেসিভ। থ্যাঙ্কস। এরপর একটা দুইটা করে সৌভিক আর সাইমা গল্প করাই জমে গেল। বাকিদের দিকে তাদের কোনোই খবর নেই। তখন নীলিমার পাশে বসা ছিল নাতাশা। কিছুক্ষণ পর নীলিমাকে ফিসফিসিয়ে বলল ও, দেখছিস, এই হচ্ছে অবস্থা। একসাথে হলে এই দুজনের অন্য কোনো দিকে হুঁশি থাকে না। সাইমাকে দেখ, কেমন লজ্জা পেয়ে পেয়ে কথা বলছে। আমি শিউর ও সৌভিককে পছন্দ করে। তবে আমার কেন যেন মেয়েটাকে বেশি ভালো লাগে না। নীলিমা অবাক হয়। কেন আপু? সাইমা আপু তো বেশ সুন্দর আর স্মার্ট। ড্রেসিং সেন্সও দারুণ। সুন্দর ঠিক আছে, কিন্তু আমার কাছে ওকে ওভার স্মার্ট মনে হয়। আজ তো ঘরোয়া ফাংশনে এই ড্রেস, এফবিতে ওর পিকগুলা দেখিস। বেশি খোলামেলা। তুমিও পারো আপু। কাপড়ের ধরন দেখে একটা মানুষকে না জাজ করাই ভালো। ওদের কথায় বাদ পড়ল ডিনারের ডাকে। ডিনারের সময়ও সাইমার সৌভিকের প্রতি অতিথি আপ্যায়ন নাতাশাদের চোখ এড়াল না। খাবারের পরে আবার আড্ডা জমল। কথায় কথায় বিয়ের বিষয়ে আলোচনা শুরু হল। নাতাশা জিজ্ঞেস করল, আচ্ছা আপনাদের বিয়ের প্রিপারেশন কেমন চলছে? মাত্রই তো সবাই একসাথে হলাম। শুরু করব দেখি। ও ভাইয়া, আপনারা শুরুই করেন নাই কিছু? আমরা তো অনেক কিছু করছি। স্পেশালি হলুদের প্রোগ্রামটা ফাটাফাটি হবে আমাদের। তনয়ের ছোট বোন তানিয়া বলল। তা শুনে রিদিমা বলে উঠল, আমাদেরটা আরো বেশি সুন্দর হবে দেইখো তানিয়া। আমাদের থেকে বেশি সুন্দর না। আমাদেরটা নাচ গানে ভরপুর থাকবে। সাইমা আপু সেইরকম সুন্দর নাচ পারে। সৌভিক হঠাৎ কথা বলে উঠে, ও তাই নাকি? আপনি নাচ করছেন, এটা তো বলেননি। এটা তো সারপ্রাইজ ছিল। বোকা মেয়েটা বলে দিল। তবে হ্যাঁ, ফুপির হলুদে আমি পারফর্ম করব। আমার নাচ দেখে আবার হুঁশ হারায় ফেলেন না যেন। এত ভালো নাচেন নাকি আপনি? এত কনফিডেন্স? তবে আপনাকেও বলে রাখি ম্যাডাম, আমরাও কোনো অংশে কম না। আমাদের পারফরমেন্সে আপনাদের মাতিয়ে দেব দেইখেন। আপনারাও পারফর্ম করছেন নাকি? যান, চ্যালেঞ্জ করলাম, দেখি কাদের পারফরমেন্স কার থেকে ভালো হয়। চ্যালেঞ্জ একসেপ্টেড। নাতাশা, নীলিমারা শুধু চুপচাপ সব দেখল, শুনল, তবে কিছুই বলতে পারল না। কিছু বলার আগেই তো সব শেষ। সৌভিক আর সাইমার মাঝে চ্যালেঞ্জ গঠিত হয়ে বসে গিয়েছে।
কিছুক্ষণ পরে চলে যাওয়ার জন্য ওদেরকে ডাকা হলো। সবার থেকে বিদায় নিয়ে ওরা বের হয়ে এলো। সেই রাতে ওখান থেকেই বড় খালারা চলে যাওয়াতে সৌভিকের সাথে আর কারো কোনো কথা হলো না। পরের দিন সকালবেলা সৌভিক আসার সাথে সাথেই ওর উপর সবাই হুমড়ি খেয়ে পড়ল। নাতাশা রেগে জিজ্ঞেস করল, তুই কালকে এটা কি করলি? কি করলাম? পারফরমেন্স চ্যালেঞ্জ দিয়ে আসলি কেন? সৌভিক এবার ভ্রুজোড়া সোজা করে। ও উইটা? তোর সমস্যা কি? এবার নীলিমা কোমরে দুহাত গুজে দাঁড়ায় সৌভিকের সামনে। সমস্যা নাই। আমাদের মধ্যে থেকে কাকে তোমার মনে হয় খুব ভালো নাচ পারে? পারি না তো কি হইছে? শিখে নিব। এটা এমন কি? তোমার কি দরকার ছিল চ্যালেঞ্জ একসেপ্ট করার? তো তোমরা কি চাও আমি কাপুরুষের মতন সরে যেতাম? আমাদের সবার সম্মানের ব্যাপার এটা নীলি। আর তার চেয়েও বড় সেজো মামুর সম্মান। আমরা পারব এটা পুল অফ করতে। পারতেই হবে। নাতাশা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটার মাথা গেছে। আমাদের হাতে সময় কই যে আমরা এগুলা করব? হলুদের আর মাত্র 11 দিন বাকি। সৌভিক নীলিমাকে পাশ কাটিয়ে নাতাশার পাশে যেয়ে বসল। নাতাশা আপু 11 দিন অনেক দিন। চলো এখন থেকেই কাজে লেগে যাই। হলুদ আসতে আসতে আমরা একদম এক্সপার্ট হয়ে যাব। সৌভিকের কথায় যেন রুমে নতুন এক উদ্দীপনার জোয়ার বয়ে গেল। নীলিমারা খেয়াল করল আসলে সৌভিক ভুল বলেনি। ওরা এতগুলো কাজিন মিলেও যদি সাইমাদেরকে টক্কর না দিতে পারল, তাহলে আর কি হইল? আর দেরি না করে গোল হয়ে বসে পড়ল সবাই। একসাথে মিলে একটা প্ল্যান করল। অনেক কিছু চিন্তা ভাবনা করে ঠিক হলো টোটাল 8টা গানে তারা পারফর্ম করবে। সেই অনুযায়ী জুটিও বাঁধা হল। সৌভিক আগেই নীলিমাকে নিজের জুটি হিসেবে ঘোষণা দিয়ে দিল। এতে নীলিমা অবশ্য বেশ খুশি, কারণ ও তেমন নাচ পারে না, আর সৌভিকের পায়ে তাল আছে ও জানে। তাই ওকে সৌভিক শিখিয়ে নিতে পারবে। এদিকে রিদিমা, অর্ক আরেকটা জোড়া হলো আর নুহা জুটি বাঁধল রনিকের সাথে। নাতাশা আর রাইসার কোনো জুটি হল না। ওরা নাচবে সব মেয়েদের একটা গানে, আর কাজিনদের একটা সম্মিলিত পারফরমেন্সে। প্ল্যানটা দাঁড়ানোর পর সবার কাছে অতটা কঠিনও মনে হল না। বরঞ্চ মজাই লাগলো ব্যাপারটা ওদের কাছে। ইতিমধ্যে নাস্তাও চলে এসেছে। খাওয়ার সাথে সাথে নাচ নিয়ে সবাই কথা বলছিল। এরই মাঝে সৌভিক ইশারায় নীলিমাকে বাইরে আসতে বলল। বলেই প্রথমে নিজেই বের হয়ে গেল ওর রুম থেকে। সৌভিকের বের হওয়ার 5 মিনিট পরে বের হল নীলিমা। ড্রয়িং রুমের সামনে মূল ফটক দিয়ে বের হয়ে এসে সামনের খোলা বারান্দায় এদিক ওদিক তাকাল ও। কিন্তু সৌভিককে কোথাও দেখতে পেল না। কি ব্যাপার? আমাকে না বাইরেই আসতে বলল ও? নাকি আমি ভুল বুঝলাম? ঠোঁট টিপে চিন্তায় পড়ে নীলিমা। হয়তোবা সৌভিক এখনো ভিতরে আছে এই চিন্তা করে যখনই ও ঘুরতে যাবে ঠিক তখনই সৌভিক পেছনে থেকে এসে ওর কানের পাশে জোরে একটা চিৎকার দিল। নীলিমার তো আত্মার খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার অবস্থা। আর সৌভিকত হাসিই ধরে রাখতে পারছিল না। পেছনে ঘুরে নীলিমা খুব রাগ হল। এই ফাজলামির মানে কি বলো তো? তুমি এভাবে করে ভয় পাও কেন? তুমি এভাবে করে ভয় দেখাও কেন? তোমার এই এক্সপ্রেশনটা দেখার জন্য। পুরাই এপিক। নীলিমা ঠোঁট টানে। এই মানুষটা কি কখনো বড় হবে না?
আমাকে ডেকেছ কেন? চলো। এই বলে সৌভিক নীলিমাকে কোনো সময় না দিয়ে ওর হাত ধরে টান দিল বাগানের দিকে। ঠিক সেই আমগাছের নিচে নিয়ে আসলো ওকে। একটু দৌড়েই হাঁপিয়ে ওঠে দুজন। গতকাল আসার কথা ছিল আমাদের এখানে, কিন্তু আসা হয়নি। বাসায় যেই আমার মনে হয়েছিল এটা, তাই ভেবেছিলাম আজকে এসেই তোমাকে এখানে নিয়ে আসব। কিন্তু তোমরা তো আমাকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলা। সৌভিকের অভিমানী কণ্ঠে বলা কথাগুলো শুনে নীলিমা ফিক করে হেসে দিল। তার সাথে নীলিমার এই মুহূর্তটা কেন যেন খুব ভালো লাগল। ও দেখল সৌভিকের সাথে এখানে দাঁড়িয়ে গল্প করতে একদম খারাপ লাগছে না ওর, বরং এত আগের মধুর একটা স্মৃতি রোমন্থন করতেই ভালো লাগছে। এই নীলি, কি চিন্তা করো? নড়ে ওঠে নীলিমা। হমম, না কিছু না। গাছটা আরো ছড়িয়েছে দেখেছ? চরবা। সৌভিকের কথায় চোখ কপালে তোলে নীলিমা। আরে না, পাগল হইস? এখন কোনোভাবেই পা মোচকাতে চাই না আমি। সৌভিক হেসে নীলিমার এক কদম কাছে আসে। কোনো সমস্যা নাই, কিছু হবে না। আর হইলে আমি আছি তো। কপট রাগ দেখায় নীলিমা। তুমিই তো সমস্যার মূল। সুন্দর করে ডান্স চ্যালেঞ্জ দিয়ে আসছ, এখন পা মোচকালে কিভাবে নাচব? ও হ্যাঁ, কালকে তোমার কি হয়েছিল বলো তো? একদিনে দুইটা বেট লাগছ। সৌভিক কপাল কুচকায়। আরেকটা কোনটা? কেন আমাকে নিয়ে টেরিবাজারের লেহেঙ্গার বেট ভুলে গেস? নীলিমাকে নিয়ে বাজির কথাটা সৌভিকের মনে পড়ল। বাঁকা হাসি দিয়ে মেয়েটার চোখে চোখ রাখল ও। ওই বেটে তো আমি কনফার্ম জিতব। নীলিমা থমকে যায়। এত কনফিডেন্স পাও কেমনে তুমি? আর যদি তুমি হারো? তুমি হারলে মানে আমাকে বিয়েতে দেখতে বাজে লাগবে। আমার তখন কেমন খারাপ লাগবে তুমি চিন্তা করতে পার? আমাকে নিয়ে বাজি না ধরলেই পারতে। আমার এখনই চিন্তা করেই খারাপ লাগছে। আর আমি যদি জিতে যাই? চিন্তা করছো তাহলে যে তোমাকে অনেক সুন্দর লাগবে? নীলিমা এতক্ষণ অন্যদিকে তাকিয়ে মন খারাপ করেছিল। সৌভিকের কথায় ওর দিকে মলিন দৃষ্টিতে তাকালে সৌভিক দুই হাতে নীলিমার মুখ আগলে ধরে। আরে পাগলি, আমি জেনে শুনেই ওই কালার চুজ করেছি। I know you will look gorgeous in it. Trust me. শেষের কথাগুলো সৌভিক শান্ত আওয়াজে বলল। নীলিমা মাথা উঁচু করে, ওর চোখে চোখ রেখে ওর কথার সত্যতা খুঁজতে চাইল। পেয়েও গেল সেই আশ্বাস। হাসল ও। কতক্ষণ যে এভাবে ওরা দাঁড়িয়ে ছিল বলতে পারবে না। হঠাৎ ঠান্ডা বাতাস গায়ে লাগায় নড়ে উঠল ওরা। সৌভিক নিজের বাহুতে হাত ঘষতে ঘষতে বলল, নীলি ঠান্ডা লাগছে রে, চলো ভেতরে যাই। হমম, চলো। সেই দিন বড়রা দাওয়াতের কার্ডে নাম লিখতে আর ছোটরা নাচের জন্য গান আর নাচের স্টেপ সিলেক্ট করতেই ব্যস্ত রইল। রাতে সবাই চলে যাওয়ার পর যখন ফ্রেশ হয়ে নীলিমা বিছানায় আসলো, তখন শুয়ে শুয়ে সকালের ঘটনাটা চিন্তা করল। একটা বিষয় উপলব্ধি করল ও, যে সৌভিকের কথা, ওর ব্যক্তিত্ব, ওর হাসি নীলিমাকে খুব আকর্ষণ করে। ওর প্রতি ছেলেটার কনফিডেন্স, অধিকারবোধ নীলিমার ভীষণ ভালো লাগে। কিন্তু এগুলা কি ওর ভালো লাগার কথা? সৌভিক তো ওর খালাতো ভাই হয়। কাজিনের মাঝে এরকম অনুভূতিগুলো কি ঠিক? নীলিমা মাথা থেকে এসব জিনিস ঝেড়ে ফেলতে চাইল। ধুর,
কি যে উল্টাপাল্টা চিন্তা করছে ও। না, এখন ঘুমানোই শ্রেয়। রাত গভীর হতেই নীলিমা নিজেও ঘুমে ডুবে গেল। পরের দিন সকালে সবাই বের হলো ছেলেদের শপিংয়ের জন্য। মিমির দোতলায় রাজস্থান দোকানটাতেই অনেক ভ্যারাইটি পেল ওরা। এমনকি মেঝো মামার 3 বছরের ছেলে অভ্র জন্যেও শেরওয়ানি পাওয়া গেল। ছেলেদের একজনকে শেরওয়ানির ট্রায়ালের জন্য পাঠানো হল। রনিকের ফর্সা চেহারায় কালো শেরওয়ানিটা খুব মানাচ্ছিল। অর্ককে সবুজ একটা শেরওয়ানি চুজ করে দিল নীলিমা। ওদের ফিটিংসগুলা ঠিক আছে কিনা তাই দেখছিল, তখনই পেছনে থেকে রিদিমার চিৎকার শুনতে পেল ও, ওয়াও ভাইয়া, জোস লাগছে তোমাকে। নীলিমা ঘুরে তাকাতেই দেখতে পেল সৌভিক একটা তামাটে রঙের শেরওয়ানি পরে এসেছে। ওর লম্বা ফিগারে বেশ মানিয়েছে ওটা, আর রংটা ওর গায়ের রঙের সাথে খুব ভালো লাগছে। নাতাশা ওর পাশে গিয়ে দাঁড়াল। চওড়া হাসি দিয়ে ভাইকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। মাশাআল্লাহ, আমার ভাইটাকে কি সুন্দর লাগছে। সৌভিক, তোকেই তো জামাই জামাই লাগছে রে। রিদিমা পাশ থেকে চোখ টিপ মেরে বলল। নাতাশা আপু, মামুর সাথে চলো, ভাইয়ার বিয়েটাও দিয়ে দেই। পাত্রী তো রেডি আছে। সবাই এই কথায় হেসেই কুটি কুটি হচ্ছিল, কিন্তু একটু দূরে দাঁড়ানো নীলিমার মনোযোগ সেদিকে ছিল না। ও এক ধ্যানে সৌভিককেই দেখছিল। ছেলেটাকে এত বেশি হ্যান্ডসম লাগছিল যে নীলিমার চোখ ফেরাতে ইচ্ছা হচ্ছিল না। অপরদিকে কাজিনদের মাঝে ঘিরে থেকেও সৌভিক চোখের ইশারায় নীলিমাকে জিজ্ঞেস করল ওকে কেমন লাগছে। নীলিমার হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। সৌভিককে খেপানোর জন্য হাতের 5 আঙ্গুল এদিক ওদিক ঘুরিয়ে আর মুখের মলিন ইশারায় বোঝালো ওকে মোটামুটি লাগছে, অতটা ভালো না। সাথে সাথেই সৌভিকের মুখের ভাব পাল্টাল। স্পষ্টই বোঝা যাচ্ছে ও কনফিউশড হয়ে গিয়েছে, তাই বারবার ঘুরে ফিরে নিজেকে দেখতে লাগল আয়নাতে। আসলেই কি ভালো লাগছে না? নীলিমা অন্যদিকে ঘুরে তখন নিজের হাসি থামানোর চেষ্টায় ব্যস্ত। সৌভিকের এই হঠাৎ অস্থিরতা নাতাশার চোখ এড়াল না। এই সৌভিক, কি হইছে তোর? বারবার নিজেকে কি দেখছিস আয়নায়? বললাম তো তোকে এটাতেই ভালো লাগছে। কিন্তু আপু, মানে, রংটা কি একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে? না কেন, একদম পারফেক্ট হয়েছে তো। এই নীলি, ভালো লাগছে না ওকে বলতো? হ্যাঁ আপু, অনেক সুন্দর লাগছে, একদম রাজপুত্র। নীলিমার উল্টা মত শুনে এবার সৌভিক নড়েচড়ে উঠল। ভ্রুজোড়া কুঁচকে নিবিড় রূপে তাকালো নীলিমার দিকে। মেয়েটার চোখের দুষ্টুমি ওর নজর এড়াল না। কপাল আর ঠোঁট দুটোই টানটান করে বলল ও, ঠিক আছে, তোমাদের কথাই রাখলাম, এটাই নিব আমি। সবার কেনাকাটা করতে করতে দুপুর গড়িয়ে গেল, তাই বাইরেই লাঞ্চ করতে বসল ওরা। 2 নাম্বার গেটের বারকোড বসল সবাই। লাঞ্চ শেষে ফিনলে স্কয়ার থেকে আরও টুকিটাকি কিছু কেনাকাটা শেষে বাসার উদ্দেশ্যে রওনা হল সবাই। বিকালে বাসায় ফিরে গাড়ি থেকে সবাই নেমে যখন ভিতরে ঢুকছে, সৌভিক সবার পেছনে যেয়ে নীলিমার হাতটা ধরে থামিয়ে দিল। নীলিমা চমকে তাকাতেই নিজের হাতে একটা চাপ অনুভব করল। সৌভিক ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছে। সবাই চলে যাওয়ার পর ও নীলিমাকে নিয়ে বাগানে গেল। এখানে সৌভিক হাতটা ছাড়তেই নীলিমা কপাল কুঁচকে তাকাল। কি ব্যাপার, আমাকে এভাবে এখানে টেনে আনলা কেন? কি সমস্যা তোমার? সমস্যা তো তোমার। দোকানে তুমি আমাকে কনফিউজ করে দিয়েছিলা কেন শেরওয়ানিটা নিয়ে?
নীলিমা বুকে দুহাত গুজে দুষ্টুমির সুরে বলে। তুমি কনফিউজ হচ্ছিলা কেন? সৌভিক সেদিকে পাত্তা দেয় না। সত্যি করে বলো নীলিমা, আমাকে কি খারাপ লাগছিল এই কালারে? তোমাকে যে কত সুন্দর লাগছিল তা যদি কখনো প্রকাশ করতে পারতাম, মনে মনে বলল আর মিষ্টি হাসি দিল নীলিমা। আবার কি চিন্তা করো? সত্যি বলো, ভালো লাগছিল নাকি চেঞ্জ করব? নীলিমা স্মিত হাসি বজায় রেখেই বলে। না, চেঞ্জ করার দরকার নাই। ভালো লাগছে তোমাকে। শিওর তো? হমম শিওর। এবার সৌভিকের চেহারায় হাসি ফুটল। চলো ভেতরে, সবাই হয়তো খুঁজছে আমাদের। একটা দিন যাচ্ছিল আর সবাই বিয়ের প্রিপারেশন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ল। বড়রা এই বাড়ি ওই বাড়ি যেয়ে দাওয়াত দিচ্ছে আর বাসায় চলছে ডালা সাজানোর কাজ। তার সাথে নাচের প্রিপারেশন তো আছেই। এরই মাঝে সৌভিক আর নুহা নানি বাড়িতে এসে থাকা শুরু করল। শায়লা সারাদিন থেকে রাতে চলে যেতেন সৌভিকের বাবার জন্য। তবে ওনারাও বলেছেন হলুদের আগের দিন চলে আসবেন আর সব অনুষ্ঠান এই বাসা থেকেই অ্যাটেন্ড করবেন। নাচ প্র্যাকটিস পুরো দমে চলতে থাকল আর 5 দিনের মধ্যেই সবাই নাচের স্টেপসগুলো মোটামুটি আয়ত্তেও নিয়ে আসল। তবে নীলিমার কিছুটা সমস্যা হচ্ছিল। নাচের স্টেপস নিয়ে না, নাচের সঙ্গীকে নিয়ে। ইদানিং সৌভিককে নিয়ে নীলিমার মনের ভিতর উল্টাপাল্টা চিন্তা এসেই চলেছে আর যতই ও সব তাড়াতে চায়, ততই আরও জেকে বসছে। চাইলেও মন অন্যদিকে ফেরাতে পারছে না নীলিমা। নিজের মনের সাথে ভীষণ যুদ্ধ চলছে ওর এই নিয়ে। তারই প্রতিফলন স্বরূপ নাচের সময় সৌভিকের কাছে আসা, ওর হাতের ছোঁয়া, ওর চোখের চাহনি নীলিমাকে একটু অস্থির করে দিচ্ছে বারবার। অতঃপর নাচে হচ্ছে ভুল। সৌভিকও নীলিমার অস্বস্তি কিছুটা আঁচ করতে পারছিল বইকি। তাই এক সন্ধ্যায় নাচ প্র্যাকটিস শেষে ও নীলিমাকে বলল ছাদে দেখা করতে, ওর কিছু কথা আছে। নীলিমা তো ভয়ই কাঠ। কি এমন বলবে ওকে সৌভিক? ও কিছু বুঝে ফেলল না তো আবার? এরকম কিছু বলে ফেললে নীলিমা কি বলবে ওকে? এই সব 7-5 চিন্তা করতে করতে নীলিমা ছাদে উঠল। সৌভিক আগেই ওখানে দাঁড়ানো। নীলিমা পাশে দাঁড়াতেই সৌভিক ওকে সোজা প্রশ্ন করল। নীলিমা, তোমার কি নাচে কোনো সমস্যা হচ্ছে? নীলিমার বুক ভয় নেমে আসে। কি না তো? কোনো সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে নীলি। তুমি নাচের সময় কেমন যেন গুটিয়ে যাও, আমি খেয়াল করেছি। আমতা আমতা করল নীলিমা। কই? আসলে আগে কখনো করিনি তো, তাই একটু আনিসি ফিল হচ্ছে স্টেপসগুলা নিয়ে। আবার ভয়ও লাগছে এই চিন্তা করে যে কোথাও গড়বড় না করে ফেলি। তখন তো বেট হেরে যাব। সৌভিক তাই শুনে হাসে। ও আচ্ছা। না, আমি আরও চিন্তা করলাম আমার সাথে তুমি আনিসি ফিল করছো কিনা, তাই ভাবলাম তোমার সাথে আলাদা করে কথা বলে নেই। নীলিমা একটা হার্টবিট মিস করল কিন্তু পরক্ষণেই সামলে নিল নিজেকে। না না, তোমার সাথে কোনো সমস্যা হচ্ছে না। কেনই বা হবে বলো? গ্রেট। শোনো, তুমি যেহেতু ভয় পাচ্ছ স্টেপস নিয়ে, তাহলে কাল থেকে আমরা দুইজন একলা আধা ঘন্টা বেশি রিহার্সাল করব। ওকে? আচ্ছা শোনো, আমার না একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি করে আসতেছি। তুমিও নিচে চলো। কিন্তু সৌভিকের বলা শেষ বাক্য কতটুকু নীলিমার কানে পৌঁছেছে তাতে সন্দেহ আছে, কারণ সৌভিকের প্রস্তাবে ওর অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়।
যেই সৌভিকের সাথে নাচেই ওর অস্বস্তি হচ্ছিল সেটাই এখন আরো আধা ঘন্টা বেশি হবে। ইয়া আল্লাহ। সন্ধ্যা 7টায় রাজু মামা সব কাজিনদের হুট করে বললেন রেডি হতে। ভাইয়ের এই হঠাৎ প্ল্যান শুনে শায়লা জিজ্ঞেস করলেন, কই যাবি রে রাজু? আপা, এতদিন হইছে আমার ভাগনা ভাগ্নিগুলা আসছে, কিছুই তো করলাম না ওদের জন্য। আজকে ওদেরকে নিয়ে একটা ট্রিট দিব। মামার কথায় নীলিমারা সেই রকম খুশি হল। বাড়ির বড়রাও আর মানা করলেন না, এগুলাই তো যৌথ পরিবারের মজা। 15 মিনিটে সবাই রেডি হয়ে নিচে নামল। মামা বাইরেই ওয়েট করছিলেন। সবাই এক হওয়ার পর মামা আস্তে করে বললেন, আমার আম্মা আব্বারা তোদেরকে একটা জিনিস বলি নাই। তোদের মামি চাচিও আমাদের সাথে আজকে ডিনার করবে। এইটা শুনে সবাই একসাথে ও ও করে চিৎকার দিল। হমম, চাচ্চু, তো এই হইছে আসল কাহিনী। তুমি চাচির সাথে ডেইটে যাচ্ছ? রাজু নাতাশার হাত ধরে চোরা চোখে তাকায়। নাতাশা, মামুনি একটু আস্তে কথা বল। বড়পা আর বড়ভাবি জানলে খবর আসে আমার। আর যাচ্ছি তো তোদেরকে খাওয়াতেই, ভাবলাম সাথে তোর চাচিকে নিলেও মন্দ হয় না। কি বলিস? নীলিমা হেসে সম্মতি জানাল। মামু, তুমি বেস্ট কাজ করেছ। সেই দিন মামির সাথে আমরা গল্পই করতে পারিনি। আজ অনেক মজা করব। তবে মামির বের হতে সমস্যা হবে না এই সময়? মামা তখন পাশে দাঁড়ানো সৌভিকের ঘাড়ে হাত চাপড়ে বললেন, আরে আমার এই বাঘের বাচ্চা আসে না? সব সেটিং করে ফেলেছে। শিলার, মানে তোর মামির বড় ভাইয়ের মেয়েটা আছে না, সাইমা? ওকে ফোন দিয়ে সব প্ল্যান করেছে। ও আর শিলা আসছে। নীলিমা ছাড়া বাকিরা এবার সৌভিকের দিকে তাকিয়ে হেসে দিল। মামা একটু অবাক হলেন মনে হয়, তবে কিছু বললেন না। নীলিমার সাইমার নামটা শুনে কেন যেন একটু মেজাজ খারাপ হল। কিন্তু তার থেকেও বেশি রাগ উঠল সৌভিকের হাসি দেখে। ভালো করে পর্যবেক্ষণ করল নীলিমা সৌভিকের ঠোঁটের লাজুক হাসি। সবাই ওকে খেপাচ্ছে আরও হেসে যাচ্ছে, কি আজব। আগের বার দেখা করার সময় তো খুব রাগ দেখাচ্ছিল। সে নাকি সাইমাকে পছন্দ করে না। তাহলে এখন এ হাসির মানে কি? যত সব ঢং। নীলিমার রাগ ওর মনেই রয়ে গেল। ততক্ষণে সবাইকে রাজু গাড়িতে ওঠার তাগিদ দিচ্ছে। রাজুর আর সৌভিকদের গাড়ি নেওয়া হল। রাজুর পাশে নাতাশা বসে যাওয়ায় নীলিমাকে সৌভিকের গাড়িতে ওর পাশেই বসতে হল। পুরা রাস্তায় নীলিমা অন্যদিকে মুখ গোমরা করেছিল। পেছনে অর্ক, রনিক আর নুহা জানিয়ে হাসাহাসি করছিল, তার কিছুই নীলিমার কানে ঢুকছিল না। একবার তো সৌভিক নিজেই আস্তে করে ওর হাতে গুথা দিল, তাও নীলিমা ফিরে তাকাল না। দুইটা গাড়ি র্যাডিসনের লবির সামনে এসে দাঁড়াল। সবাই তো এখানে বুফের ট্রিট শুনে মহা খুশি। রাজু আর সৌভিক গেল গাড়ি পার্ক করতে, আর বাকিরা যেয়ে বসল ভেতরের লবিতে। মেয়েরা সব একসাথে হওয়ায় নাতাশা জিজ্ঞেস করল নীলিমাকে, এই নীলিমা, তোর কি হয়েছে রে? নুহা বলল, গাড়িতে নাকি তুই খুব চুপচাপ ছিলি। না আপু, কিছু না, একটু মাথা ব্যথা করছে এই যা। এই বলতে বলতেই মামা আর সৌভিক এসে গেল। সৌভিক ওর দিকে আসছে দেখেই নীলিমা বুঝে গেল যে এখন জেরার শিকার হতে হবে ওকে, তাই ও নাতাশাকে ওয়াশরুমের কথা বলে চলে গেল ওখান থেকে। ওয়াশরুম থেকে বের হয়েই নীলিমা দেখতে পেল মামি আর সাইমা চলে এসেছে। সাইমাকে দেখে নীলিমার আরও গা জ্বলতে থাকল।
একদম ওয়েস্টার্ন আউটফিটে মেয়েটা আজ হাজির হয়েছে। একটা অফ শোল্ডার টপস আর বেল বটম প্যান্ট পরেছে। ওর স্লিম ফিগারে খুব বেশি মানাচ্ছে। রিবন্ডিং করা চুলগুলো মনে হয় রিসেন্টলি ব্লোন্ড কালারে হাইলাইট করেছে। মেকআপের কোথাও কোনো কমতি নেই। সব মিলিয়ে বেশ আবেদনময়ী লাগছে তাকে। নীলিমা দেখল সৌভিক অলরেডি সাইমার সাথে খোশ গল্পে মেতে গেছে। বাকিরা পাশেই মামির সাথে গল্প করছে। নীলিমাও এগিয়ে গেল মামির কাছে। কিছুক্ষণ পর ওরা হোটেলের বুফে রেস্টুরেন্টে ঢুকল। মামা আগের থেকেই রিজার্ভেশন দিয়ে রাখাতে সবার জন্য একটা লম্বা টেবিল সাজানো ছিল। বুফেতে যা হয়, সবাই ছড়িয়ে গেল নিজের ইচ্ছামতন খাবার নিতে। তবে সৌভিক আর সাইমা একসাথেই প্রত্যেকটা স্টেশনে যেয়ে খাবার নিচ্ছিল। নীলিমা তো এই কাণ্ড দেখছিলি, নাতাশার চোখেও ব্যাপারটা এড়াল না। শুরু হয়ে গেছে তাই না? ওদের একে অপরের প্রতি খাতিরদারি বড়দেরকেও হার মানায় ছাড়বে। ফাজিল সৌভিক এখনো মানে না যে ও পছন্দ করে মেয়েটাকে। বিশ্বাস করা যায়? নীলিমা আর কিছুই বলল না। শুধু মুখে অভিব্যক্তিতে ফোড়ন কেটে খাওয়ায় মনোযোগ দিল। ওর ইচ্ছাই করছিল না এই নিয়ে কথা বলতে। খাওয়ার এক ফাঁকে সাইমা এসে নাতাশার সাথে গল্প করাতে নীলিমা আস্তে করে ওখান থেকে সরে গেল। অজুহাত স্বরূপ বলল ও ডেসার্ট আনতে যাচ্ছে। তবে সেইখানে যেতেই হঠাৎ পেছনে থেকে সৌভিকের অস্তিত্ব নিজের কাছে পেল ও। খাদে নামানো কণ্ঠে কেঁপে উঠল নীলিমা। তোমার মাথার ব্যথা এখন কেমন নীলি? নীলিমা প্রথমে কিছু বুঝল না। কোনো মাথা ব্যথা? পরেক্ষণেই নিচের ঘটনা মনে পড়াতে শুধু ভালো শব্দটা উচ্চারণ করল। বেশি খারাপ লাগলে বলো, যে ঔষধ নিয়ে আসি। ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে নীলিমা। পেছনে ফিরে ঝামটা দিয়ে বলল ও, আমার জন্য কিচ্ছু করা লাগবে না, যার খাতিরদারিতে লেগে আছো সে দেখ একা সালাদ স্টেশনে দাঁড়িয়ে আছে। তাকে সময় দাও। এই বলে নীলিমা গট গট করে ওখান থেকে চলে গেল। বাকি সময়টুকু ওরা মজা করেই কাটাল। নীলিমাও আর সাইমা সৌভিকের ব্যাপারটায় বেশি পাত্তা দিল না। তবে এটা লক্ষ্য করেছে সৌভিকও পড়ে আর সাইমার সাথে বেশি কথায় যায়নি। এবার যাওয়ার পালা। শিলা আর সাইমা নিজেদের গাড়ি নিয়ে আসেনি, তাই রাজু ওদের ড্রপ করে দিবেন বললেন। রাজুর গাড়িতে শিলা সামনে বসলেন আর নাতাশা, রিদিমা আর রায়সা বসল পেছনে। নীলিমাও ওদের সাথে যেতে চাচ্ছিল কিন্তু জায়গা না হওয়ায় সৌভিকের গাড়ির দিকেই যেতে হলো ওকে। অর্ক, রমিকার নুহা আগের মতন পেছনে বসেছে। নীলিমা যেই সামনের সিটের দরজা খুলতে গেল, অমনি সৌভিক এসে ওকে থামিয়ে দিল। নীলি, তুমি কষ্ট করে একটু পেছনে বসো। সাইমা, তুমি সামনে বসো। নীলিমার রাগে, ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছা করছিল। কিভাবে যে ও নিজেকে সংযত করল তা ও নিজেও জানে না। ওই মুহূর্তে সাইমার হাসিটাও বিষের মতন লাগছিল ওর কাছে। কোনো দিকে না চেয়ে ও চুপচাপ পেছনে গিয়ে বসল। তবে নীলিমা যদি ঢোকার আগে একবার পেছনে তাকাত তাহলে দেখতে পেত সৌভিকের ঠোঁটের এক দুষ্ট হাসি যা সে শুধুই নীলিমার দিকে চেয়ে দিচ্ছিল। চলবে।